আর কি কি জানেন আপনি? এখন যে আমি খুব বিরক্ত বোধ করছি, এটা জানেন আপনি? এটাও জানি। চিন্তার কিচ্ছু নেই। প্রথম প্রথম সবারই একটু আনইজি লাগে, ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। এক সময় এমন হবে যে তুমি আমার বুক ছাড়া ঘুমোতেই চাইবে না। ততদিনে অবশ্য আমাদের মাঝে লিটল প্রিন্সেস চলে আসবে। বাট ডোন্ট ওয়ারি, আমি ম্যানেজ করে নেব। নীলিমা মনে মনে বলছে। এই পাগলটা দেখছি বাচ্চা পর্যন্ত চলে গেছে। যেখানে আমি ওনাকে কখনো মেনেই নিব না, সেখানে আমি নাকি তার এই পাথরের মতো শক্ত বুকে ঘুমোতে চাইবো? কখনোই না, মরে গেলেও না। হয়েছে, আমাকে বকা বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ো। নইলে তোমার এই নরম তুলতুলে শরীরটাকে স্যান্ডউইচ বানিয়ে খেতে আমার বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, জোড়াজুড়ি করলে আমি আরো শক্ত করে জড়িয়ে ধরবো। তখন অনুরোধ করলেও কাজ হবে না। বোঝোই তো, আমি পুরুষ মানুষ আর তুমি নরম তুলতুলে ব্লু বার্ড। সো এখন ঘুমাও, সকালে আমার অফিস যেতে হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে। নীলিমা মনে মনে বলল, ইস, আসছে আমার পুরুষ মানুষ। শালা তুই তো একটা সাইকো, আমার জীবনটাকেই তেজপাতা বানিয়ে দিলি। ধুর, এইসব আমি কি ভাবছি? চাইলেই জীবনটাকে আবার সুন্দর করে গড়ে তুলতে পারবো, তবে এই সব ভেবে আমি আর সাইকো হতে চাই না। দেখা যাবে ঘরের মধ্যে দুই পাগলের মেলা বসবে। আপাতত এই সাইকোটার পাথর বুকে ঘুমলেই, যদিও নরম তুলতুলে বালিশ ছাড়া ঘুমোতে পারি না, ক্লান্তির ঘুম রাস্তার পাশেও ও খুব সুন্দর হয়। নইলে ফুটপাতে থাকা মানুষগুলো এত কোলাহল, গাড়ির হর্ন থাকার পরেও বেঘরে ঘুমোতে পারতো না। যেই ভাবা সেই কাজ। নীলিমা চোখ বুঝতেই ঘুমের দেশে পাড়ি জমালো। নীলিমার সারা শব্দ না পেয়ে মিহিরান বুঝতে পারল যে সে ঘুমিয়ে গিয়েছে। মিহিরান নীলিমার মাথায় আলতো করে চুমু দিয়ে এক মনে বলল, আমার থেকে পালিয়ে যাওয়ার চিন্তা মাথায় আনলেও ছেড়ে ফেলো ব্লুবার্ড। তোমার এমন অবস্থা করবো যে আমার থেকে পালানোর কথা কখনো মাথায় আনতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো ভেবে মিহিরান তার রোমশ বুকে নীলিমার উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে করতে ঘুমিয়ে গেল। সকাল 9টা বাজে 30 মিনিট। অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল নীলিমার। যদিও অ্যালার্মের শব্দটা আস্তে ছিল, তবুও নীলিমার খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করার অভ্যাস। কিন্তু এখন তো অনেক বেলা হয়েছে। ভাবতেই নীলিমা উঠতে নিলেই দেখল একটু নড়তে পারছে না। তার উপর গালে আর কানে সুরসুরই অনুভব করছে। নীলিমার একটা অভ্যাস আছে, সুরসুরি লাগলে ও খুব জোরে হেসে দেয়। তাই এইবারও তার ব্যতিক্রম হলো না। নীলিমা খিলখিল করে হেসে উঠল। নীলিমার হাসির শব্দ ঘুম ভেঙে গেল মিহিরানের। চোখ কষলে নীলিমার দিকে তাকিয়ে ভাবল, সকাল সকালে এই মেয়েকে কেউ লাফিং গ্যাস ছুড়লো নাকি? এ তো দেখছি পাগলের মতো হাসছে। মিহিরান চোখ কষলে আবার তাকিয়ে হাসির কারণ বুঝতে পেরে নিজে হেসে দিল। মিহিরান নীলিমার মাথায় আলতো করে চুমু দিল। হঠাৎ এইরকম হওয়ায় নীলিমার হাসি থেমে গিয়ে ধরফড়িয়ে উঠে বসলো। পিটপিট করে মিহিরানের দিকে তাকিয়ে বলল, এই বুইড়া খাটাস, আপনি আমার মাথায় চুমু দিলেন কেন? তুমি যেভাবে 32 পাটি দাঁত বের করে আসছিলে, এতে আমার স্পন্দন বেড়ে যাচ্ছিল, তাই তোমাকে চুমু দিয়ে হাসি বন্ধ করলাম। আর কি বললে তুমি? আমি বুইড়া খাটাস? আমার বয়স 28 বছর, তোমার থেকে মাত্র 7 বছরের বড়। মেয়েরা তো তার স্বামীকে 20 বছরের বড় হলেও বুড়ো বলে না, আর তুমি দেখি এই বয়সে আমাকে বুড়ো বানিয়ে দিলে। ওকে ফাইন, তোমার সামনে নিজেকে প্রমাণ করতে আমি সর্বদা প্রস্তুত। বুড়োদের তো চামড়া কুচকানো থাকে, আমার জিম করা হাফ বডি তো তুমি দেখেছো। এখন ফুল বডি দেখিয়ে প্রুভ করব যে তোমার হাজবেন্ড কতটা পারফেক্ট। এই বলে মিহিরান ওর ট্রাউজারের হাত দিতেই নীলিমা 2 হাত দিয়ে ওর চোখ চেপে ধরে বলল, অসভ্য, নির্লজ্জ, বেহায়া একটা মেয়ের সামনে এভাবে উদাম হয়ে আপনার লজ্জা করে না? ছি ছি ছি। উফ, আবার সেই ফিল্মে ডায়লগ শুরু হয়ে গেল। তুমি তো দেখি ফিল্ম করলে বেস্ট ড্রামা কুইন হতে। তুমি আমার বই থবউ, তোমার সামনে জামা কাপড় খুলতে কিসের লজ্জা? আর লজ্জা তো নারীর ভূষণ। পুরুষেরা এত লজ্জা পেলে তোমাদের মতো লাজুক লতাদের হ্যান্ডেল করবে কিভাবে? তখন তো ঠিকই লুজার বলে বদনাম করবে। তবে তুমি চাইলে এক মুহূর্তেই তোমার লজ্জা ভেঙে দিতে পারি।
কি করব? নীলিমা চোখের উপর থেকে হাত সরিয়ে বলল, আচ্ছা, আপনি কি সবসময় নেগেটিভ চিন্তা ছাড়া আর কিছু করতে পারেন না? যতক্ষণ আমার সামনে থাকেন নেগেটিভ কথা বলে আমার মাথাটা নষ্ট করে দেন। আপনি সত্যি একটা নটি বয়। আর তুমি একটা হটি গার্ল, মাই সুইট হট ব্লু বার্ড। মিহিরান নীলিমার কানের কাছে এসে হাসকে বসে বলল, উফ, প্লিজ থামবেন আপনি। আপনার মতো আমি সাইকো হতে চাই না। আমি এখন ওয়াশরুমে যাব। এখন আবার আমার পিছু পিছু ওয়াশরুমে আসবেন না প্লিজ। এই বলে নীলিমা হন হন করে ওয়াশরুমে চলে গেল। মিহিরান ফিচেল হেসে নীলিমার জন্য ব্রেকফাস্ট বানাতে চলে গেল। মিহিরানের এই বাসায় আগে দুজন কাজের লোক ছিল, কিন্তু নীলিমাকে এই বাসায় নিয়ে আসার আগে এই দুইজনকে অফিসে নিয়ে গিয়েছে। সেখানেই তারা কাজ করে। এরপর থেকে মিহিরান নিজেই সব রান্না করে, ক্লিন করে। মিহিরান এগুলোতে অভ্যস্ত, কারণ 12 বছর বয়স থেকেই মিহিরান বিদেশে বড় হয়েছে, তাই একা একা কাজ করার অভ্যাস তার আছে। মিহিরান নীলিমাকে কারো নজরে পড়তে দিতে চায় না, তাই নিজেই সব করে। নীলিমা 30 মিনিট শাওয়ার নেওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো টি টেবিলে প্লেট ভর্তি বিরিয়ানি, কিন্তু গতকালের মতো সুগন্ধ নেই। নীলিমা বিরিয়ানির প্লেট নাকের কাছে নিল ঘ্রাণ নেওয়ার জন্য, কিন্তু তাও পেল না। ওর কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগলো। ও ভাবলো, এটা তো গতকালকের বিরিয়ানি হতেই পারে না। মনে হয় সাইকোটা নতুন করে রান্না করছে, কিন্তু এমন কেন? কেমন যেন জঘন্য ফ্লেভার পাচ্ছি। না দেখতে সুন্দর, আর না ঘ্রাণ। এইসব ভেবে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নীলিমা মাথার চুলগুলো মুছলো। আয়নায় তাকিয়ে দেখলো পিছনে একটি ট্রে নিয়ে মিহিরান দাঁড়িয়ে আছে, মুখে সেই পাগল করা মুচকি হাসি। নীলিমা আয়নার থেকে চোখ সরিয়ে পেছনে তাকিয়ে বলল, এমন করে দাঁড়িয়ে আছেন কেন? আর খাবার তো এনেছেন, এখন আবার ট্রেতে কি নিয়ে আসলেন? আমার জন্য অয়েল ফ্রি ভেজিটেবল অ্যান্ড থাই স্যুপ, আর তুমি খাবে বিরিয়ানি। নীলিমা তোয়ালে একপাশে রেখে বিছানায় বসে বলল, সকাল সকাল ওইসব অয়েল ফ্রি ছাইপাশ গিলতে আপনার আনিজি লাগে না? আমি তো অয়েলি খাবার ছাড়া খেতেই পারি না, যেমন ধরুন বিরিয়ানি। এই বলে নীলিমা বিরিয়ানির প্লেট হাতে নিয়ে এক লোকমা মুখে দিতে ওর চোখ যেন বড় বড় হয়ে গেল। নীলিমার এই অবস্থা দেখে মিহিরান ঠোঁট চেপে হাসছে। কোনো রকম হাসি আটকে রেখে বলল, আরে আরে, কি হলো তোমার? তোমার চোখ দুটো অমন রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল কেন? ও, মনে হয় খাবার গলায় গিয়ে ঠেকেছে। তুমিও না এখনো বাচ্চাই রয়ে গেলে, খাবারটাও ঠিক মতো খেতে পারো না। নাও পানি খাও। নীলিমা পুরো লোকমাটাই মুখ থেকে ফেলে দিয়ে গ্লাসে থাকা পানি ঢক ঢক করে গিলে ফেলল। নীলিমার চোখ মুখ লাল হয়ে গেছে, ওকে দেখতে পুরো রেড চিলি ফলের মতো লাগছে। মিহিরানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কি রান্না করেছেন আপনি? এরকম জঘন্য বিরিয়ানি আমি কখনোই খাইনি। আর এত ঝাল দিয়েছেন কেন? আপনি জানেন না আমি একদম বেশি ঝাল খেতে পারি না। কেন জান পাখি, এই জঘন্য বিরিয়ানি তো তুমি গতকাল রাতে গ্রাসে গিলছিলে, তাই তো আজ কত কষ্ট করে আবার বিরিয়ানি রান্না করলাম। তাহলে আজ কি সমস্যা হলো? সামান্য কথা বলছেন। কালকের বিরিয়ানির সাথে আজকেরটার রাত দিন তফাৎ। কালকের বিরিয়ানি ছিল রেস্টুরেন্ট ফেল, আর আজকেরটা মনে হয় কোনো পশু পাখিও মুখে দিতে পারবে না। ছি! মিহিরান নীলিমার কথা শুনে হো হো করে হেসে দিয়ে বলল, ও, এই ব্যাপার। এর মানে তুমি স্বীকার করছো যে গতকালকের বিরিয়ানিটা বেস্ট ছিল। তাহলে গতকাল রাতে তো জঘন্য বিরিয়ানি বলে চিৎকার করছিলে। এই মিথ্যাটা না বললে আজ এটা খেতে হতো না। এর মানে আপনি ইচ্ছে করে আমার জন্য এটা রান্না করেছেন। গতকাল ওই কথা বলেছি তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য? আমি যাদের ভালোবাসি তাদের কখনোই শাস্তি দিই না, তবে শর্ত দিই। আর এখন তোমাকে আমার যে কোনো একটা শর্ত মানতে হবে। হয় এই বিরিয়ানি খাবে, নইলে ওয়াশরুমে গিয়ে আমাকে সুন্দর করে গোসল করিয়ে দিতে হবে। আপনি কি ছোট বাচ্চা নাকি যে আপনাকে গোসল করিয়ে দিতে হবে? আমি পারবো না। মুখ ভেঙচি দিয়ে বলল নীলিমা। তাহলে আর কি করার, এই বিরিয়ানি খাও। আর খেতে না চাইলে কিভাবে খাওয়াতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এখন সিদ্ধান্ত তোমার।
নীলিমা একবার ওই বিরিয়ানির দিকে তাকে নাক মুখ কুঁচকে ফেললো, ভাবলো এই সাইকোটা চাইলেই ওই জঘন্য বিরিয়ানি আমায় গেলাতে পারবে। এর থেকে ভালো তার দ্বিতীয় শর্তটাই মেনে নেই। গোসল করানো তো কোনো ব্যাপার না, পানি ঢেলে দিলেই হয়ে যাবে। কিন্তু ওই পচা লোকটার শরীর আমার দেখতে হবে, এটা ভেবেই তো গা ঘিন ঘিন করছে। উফ! ভাবুক রানী, ভাবনা হয়ে গেলে এবার ওয়াশরুমে আসুন। আমি বুঝতে পেরেছি আপনি ওটা খাবেন না, সো ফলো মি। নীলিমা মিহিরানের পিছু পিছু ওয়াশরুম গেল। মিহিরান সবার অন করে নিজের শরীর ভিজিয়ে নীলিমাকে ডেকে বলল, এবার বডি স্ক্রাবার দিয়ে আমার শরীর ঘষে দাও। আজব তো, আমি এটা কেন করব? পানি ঢাললেই তো হয়ে যাবে। ও মা, তুমি কি নিজের শরীরেও এমন ঘষা মাজা ছাড়া পানি ঢেলে ফেলো? না না না, তা কেন করব? কিন্তু আমি আপনার শরীরে হাত দিতে পারবো না। ওকে, তাহলে চলো তোমাকে বিরিয়ানি খাইয়ে দিই। এই না না, আমি রাজি। নীলিমা এবার রেগে মেগে ফায়ার হয়ে এমন করে ঘষছো যেন পিঁপড়া দৌড়াচ্ছে। তোমাকে দেখছি গোসল করানোর ট্রেনিং দিতে হবে। সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। নীলিমা এবার রেগে মেগে ফায়ার হয়ে জোরে জোরে ঘষা শুরু করলো। মিহিরান ব্যথা পেয়ে বলল, উফ, তুমি শরীর ঘষছো নাকি সিরিজ কাগজ দিয়ে দেয়ালে ঘষছো? স্ক্রাইবারটা নিয়ে ফেলে ওয়াশরুম থেকে চলে গেল। মিহিরান সেদিকে তাকে মুচকি হেসে শাওয়ার নিতে লাগলো। শাওয়ার থেকে বেরিয়ে মিহিরান দেখলো নীলিমা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মিহিরান মুচকি হেসে কভার থেকে ফর্মাল ড্রেস নিয়ে রেডি হয়ে নিল। অফিসে যাওয়ার আগে ব্যালকনিতে গিয়ে নীলিমাকে জড়িয়ে ধরে নীলিমার ঘাড়ের পেছনে কিচমিচে কালো তিলটা একটা গভীর চুমু দিয়ে বলল, পুরো শর্তটা কিন্তু এখনো পূরণ করনি। ফিরে এসে সুদে আসলে পূরণ করব। ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। সন্ধ্যায় কিউট একটা শর্ত নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ আমার কিউটুস পেটুক বউ। মিহিরান নীলিমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল। নীলিমা পেছন ফিরে হাঁ করে তাকিয়ে রইল। আকস্মিক ঘটনায় পুরো বোকা বনে গেল। এত বড় বাসায় নীলিমার একটু সময় কাটছিল না। দুপুরে খেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিল, তারপর বিকেলের দিকে বাগানে হাঁটাহাঁটি করে রুমে এসে আবার বোরিং লাগছিল। নীলিমা বেলকনির দিকে দেখলো আকাশে মেঘ জমেছে। মেঘগুলো একটু স্থির থাকছে না, আকাশের বুকে নিশ্চিন্তে ভেসে বেড়াচ্ছে। নীলিমার মন চাইছে ও যদি ওই নীল আকাশে মেঘ হয়ে ভেসে বেড়াতো, পারতো কত ভালো লাগতো। ছোটবেলা থেকে নীলিমা প্রকৃতি প্রেমিক। ও যেটা সুন্দর দেখে সেটাই ওর হতে মন চায়। হঠাৎ নীলিমার বেলকনির এক কর্নারে নজর গেল। কর্নারের দেয়ালে একটা গিটার ঝুলানো। ব্যালকনিটা বেশ বড়, তাই বৃষ্টির পানি আসার সম্ভাবনা নেই। নীলিমা দেয়ালের কর্নার থেকে গিটারটা নামিয়ে মনে মনে ভাবছে, গিটারটা তো একদম ইউনিক, নীল রঙের গিটার। আচ্ছা, ওই সাইকোটার কি নীল কালার খুব প্রিয়? ওনার রুমের দেয়ালগুলো নীল, কভার্ড নীল। এখন দেখছি গিটারও নীল। সে যাই হোক, সাইকোটা মনে হয় গান জানে, তাই তো গিটারটা ওনার ব্যালকনিতে। ইস, এই মেঘলা বিকেলে একটা রোমান্টিক গান শুনতে পারলে দারুণ হতো। কিন্তু এই বাসায় না আছে টিভি আর না আছে ফোন। খাটাস বেটা আমার ফোনটাও নিয়ে গেছে। এক কাজ করি, ছাদে যাই। আকাশে এত মেঘ, মনে হয় একটু পর বৃষ্টি নামবে। ওই খারুসটা আস্তে আস্তে সন্ধ্যা হবে। এই সুযোগে ছাদে গিয়ে মনের সুখে ভিজবো। অনেকদিন হলো খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নেওয়া হয় না, সব ওই বজ্জারটার জন্য। এইসব ভাবতে ভাবতে এক দৌড়ে ছাদে চলে গেল নীলিমা। ছাদে গিয়ে রেলিংয়ের কাজ ঘেঁষে দাঁড়াতেই গিটারের টুংটাং শব্দ কানে ভেসে এলো। সেই শব্দ অনুকরণ করে নীলিমা অপর পাশের ছাদে তাকালো। দেখলো একটা ছেলে হাতে গিটার নিয়ে রেলিংয়ের উপর বসে আছে আর আঙুল দিয়ে টুংটাং শব্দ তুলছে। আকাশে অতিরিক্ত মেঘ হওয়ার কারণে বিকালবেলা সন্ধ্যাবেলার রূপ ধারণ করেছে, অর্থাৎ ধরনের তো অনেকটা অন্ধকার নেমে এসেছে। একটু পর যে ভারী বর্ষণ হবে সেটারই আভাস পাওয়া যাচ্ছে। নীলিমা ছেলেটিকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে চাইল, কিন্তু গুমুট অন্ধকারের জন্য পারল না। শুধু এতটুকু দেখলো ছেলেটা সাদা ফ্রেমের চশমা পরা,
চশমাটা এই গুমট অন্ধকারও চকচক করছে। নীলিমা বরাবরই সাদা ফ্রেমের চশমা পরা ছেলেদের খুব পছন্দ করে। ওর কাছে নাকি চশমা পরিত ছেলেদের খুব ইনোসেন্ট আর ব্রিলিয়ান্ট লাগে। নীলিমা এসব ভাবতে ভাবতে গিটারের টুংটাং শব্দের সাথে সুরেলা মিষ্টি কণ্ঠ শুনতে পেল। নীলিমা ছেলেটির দিকে তাকালো। ছেলেটা আকাশের দিকে তাকিয়ে গাইতে লাগলো। তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো। তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে, সেই দেখা শেষ দেখা না হোক তোমার আমার প্রেমে, আমি কি একাই স্মৃতির বাহক। হঠাৎ মেঘ সরে গিয়ে ধরণী বুকে বাড়ি ধারা নেমে এলো। বৃষ্টির পানি মাথায় পড়তেই নীলিমার ধ্যান ভাঙল। এতক্ষণ ও যেন গানটার মধ্যে হারিয়ে যাচ্ছিল। ছেলেটা মনে হয় তার সব আবেগ অনুভূতিগুলো গানটির মধ্যে ঢেলে দিয়েছে। কিন্তু ছাদের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা কোথাও নেই। নীলিমা রেলিংয়ের আরেক সাইডে গিয়ে ভালো করে খুঁজলো, কিন্তু ছেলেটা নেই। ভাবলো হয়তো বৃষ্টির কারণে ছেলেটা চলে গেছে। সবাই তো আর ওর মতো বৃষ্টি বিলাসী না। নীলিমা হলুদ কালার সুতির 3 পিস পরেছে। বৃষ্টিতে ভিজে ওর শরীরের ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠেছে। পেটে হঠাৎ কার স্পর্শ পেতে হকচকে উঠল নীলিমা। পেছন ফিরে তাকাতেই দেখলো মিহিরান ঘোর লাগা দৃষ্টিতে নীলিমাকে দেখছে। ওর চোখ জোড়া ভয়ঙ্কর রকমের লাল। আকাশে বিদ্যুৎ চমকানোতে মিহিরানের লাল চোখ জোড়া যেন আরো ভয়ঙ্কর লাগছে। মিহিরান কিছুক্ষণ আগে অফিস থেকে এসেছে। রুমে এসে যখন নীলিমাকে না পেল, তার আত্মা যেন বের হয়ে যাওয়ার উপক্রম হলো। পুরো বাসা তন্ন তলক করে খুঁজে তার মনে হলো ছাদে খোঁজা হয়নি। মিহিরান হঠাৎ মনে হলো বৃষ্টি নীলিমার খুব পছন্দ। হতে পারে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছে। তাই মিহিরান এক দৌড়ে ছাদে চলে এলো। ছাদে এসে দেখলো নীলিমা বৃষ্টিতে ভেজে জুবুথুবু হয়ে আছে আর অপোজিট ছাদের দিকে বারবার তাকাচ্ছে। মিহিরানের একটু খটকা লাগলো। তার ধীরে পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে সরাসরি ওর পেটে হাত রাখলো। মিহিরান গম্ভীর কণ্ঠে নীলিমাকে প্রশ্ন করলো, এখানে কি করছিলে? আর ওই ছাদের দিকে তাকিয়ে কি খুঁজছো? মিহিরানের এহেন প্রশ্নে নীলিমা ভেবাচাকা খেয়ে গেল। ভাবলো এই সাইকোটা কিভাবে দেখলো আমি ওই ছাদের দিকে তাকিয়েছিলাম। নিশ্চয়ই কিছুক্ষণ আগে এসছে। ভাগ্যিস ছেলেটা চলে গেছে, নইলে আজ বেচারার কপালে দুঃখ ছিল। কি হলো, কিছু বলছো না কেন? না মানে বৃষ্টিতে ভিজছিলাম, তখন পাশের ছাদে চোখ পড়লো। ছাদের ফুল গাছগুলো খুব সুন্দর, তাই তাকিয়েছিলাম। কেন, আমি কি কোথাও তাকাতেও পারবো না? নীলিমা কথাগুলো বলার সময় ওর ঠোঁট জোড়া অনবরত কেঁপে উঠছিল। মিহিরান ঠোঁটের কোণে রহস্যময় হাসি চলে নীলিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। তারপর কিছু না বলে নীলিমাকে কোলে তুলে নিয়ে সরাসরি ছাদ থেকে চলে গেল। রুমে গিয়ে নীলিমাকে নামিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হতে বলে নিজেও ফ্রেশ হতে চলে গেল, কারণ মিহিরানও পুরোটা ভিজে গেছে। নীলিমা ভাবতেও পারেনি মিহিরান এমন কিছু করবে। নীলিমার মাথা যেন কয়েক সেকেন্ডের জন্য হ্যাং হয়ে গেল, আর কিছু না ভেবে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। নীলিমা নিজের ঠোঁট অনবরত ঘষতে লাগলো আর মনে মনে মিহিরানকে অজস্র গালি দিল। ভাবলো মিহিরানের সাথে আর একটাও কথাও বলবে না। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তোয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেলকনির সামনে এসে দেখলো মিহিরান হাতে গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, আমার গিটার তুমি ধরেছিলে ব্লুবার্ড? নীলিমা ভেবেছিল কথা বলবে না, কিন্তু মিহিরানের এমন তীক্ষ্ণ চাহনিতে কিছুটা ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, বেলকনির কর্নারের দেয়ালে গিটারটা ঝুলানো ছিল, তাই আমি গিটারটা ধরেছিলাম। কেন, আমি কি গিটারটা ধরে বড় কোনো অপরাধ করে ফেলেছি? আমি কি একবারও বলেছি যে তুমি কোনো অপরাধ করেছো? না। ওকে ফাইন, গিটার যখন ধরেছো তখন একটা গান শোনাও। এখন আবার না বলো না। আমি জানি তুমি খুব সুন্দর গাইতে পারো,
স্কুল কলেজে গানের জন্য ফার্স্ট প্রাইজও জিতেছো, তাই ভনিতা না করে একটা গান গাও। এই শ্রাবণ মেঘের সন্ধ্যায় তোমার মিষ্টি মুখ থেকে মিষ্টি ভয়েসে গান শুনতে ইচ্ছে করছে। আমি গিটারে সুর ধরছি, তুমি গান করো। আপনি বললেই আমি গাইবো নাকি? আমার এখন মুড নেই। মেয়েকে রাগ দেখে বলল নীলিমা। তোমাকে আমি জিজ্ঞেস করেছি যে তোমার মুড আছে কি না? আমি বলেছি তাই তুমি গাইবে। এখন যদি না গাও তাহলে একটা শর্ত আছে। নীলিমা ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো। কি শর্ত? মিহিরান কিঞ্চিত ঠোঁট প্রসারিত করে বলল, ছাদে দেয়া লিপ কিসের রিপ্লাই দিতে হবে। যেমন করে আমি তোমাকে ডিপলি কিস করেছি, তোমাকেও তেমন ভাবে করতে হবে। আর যদি সেটা না পারো তাহলে আজ রাতে অসংখ্য কিসের জন্য রেডি থাকো। এমনিতেই বাইরে বৃষ্টি, আর সামনে তোমার মতো মনমোহন, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কি শর্তে তুমি রাজি? নীলিমা মনে মনে বলল, এই লুচু ব্যাটার শর্তের জ্বালায় কবে যেন আমি পাগল হয়ে যাব। এই খারুশ ব্যাটাকে লিপকিস করা তো অসম্ভব, তবে গান তো গাওয়াই যায়। ভেতরে যতই বলি মুড নেই, কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনটাই যেন নেচে উঠছে। তার উপর সামনে গিটার, গান গাওয়ার লোভটাই তো সামলাতে পারছি না। এক কাজ করি, রাজি হয়ে যাই। নীলিমা গলা খাকারি দিয়ে বলল। আমি রাজি। মিহিরা নীলিমার উত্তরটা জানতো, তাই ফটাফট বলে উঠল, ওকে, কিন্তু সুন্দর করে গাইতে হবে, ফাটা বাঁশের মতো যেন না হয়। নীলিমা মুখটা হালকা ভেঙচি দিয়ে বলল, ঠিক আছে, আপনি শ্রেয়া ঘোষালের আমার একলা আকাশ গানের সুর ধরুন। ওটা আমার ফেভারিট গান, এটাই গাইবো। মিহিরান মুচকি হেসে গিটারের তারে কম্পন তৈরি করলো। নীলিমা চোখ বন্ধ করে ফেললো। নীলিমার আরেকটা স্বভাব হলো গান গাওয়ার সময় ও কারো দিকে তাকাতে পারে না, তাহলে হেসে দেয়। গান গাওয়ার সময় ওর নাকি সামনে মানুষ দেখলে খুব হাসি পায়। নীলিমা গান শুরু করলো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। গান গাওয়ার মধ্যেই নীলিমা হঠাৎ চোখ খুলে ফেলল। সামনে তাকিয়ে দেখলো মিহিরান ওর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে গিটার বাজাচ্ছে। নীলিমা এবার খিলখিল করে হেসে দিল। হাসির শব্দে মিহিরান ঘোর থেকে বেরিয়ে এলো, বলল, কি হলো, হেসে দিলে কেন? গানটা তো দারুণ গাইছিলে। নীলিমা হাসি থামিয়ে বলল, আসলে আমি চোখ বন্ধ করে গান গাই, চোখ খুলে কাউকে সামনে দেখলে হেসে ফেলি। বলতে পারেন এটা আমার একটা ব্যাড হ্যাবিট, কিন্তু আমি আর এখন গান গাইতে পারবো না। মিহিরান কয়েক সেকেন্ড চুপ করে থেকে আকাশের দিকে তাকালো। বৃষ্টি কিছুটা থেমে এসেছে। আজ সকাল থেকে তীব্র গরম পড়েছিল। বিকালের রিমঝিম বৃষ্টি যেন প্রকৃতিকে শীতল করে ফেলেছে। মিহিরানকে অনুসরণ করে নীলিমা আকাশের দিকে তাকালো। বেলকনি থেকে আকাশটা খুব ভালোভাবে দেখা যায়। মিহিরান হঠাৎ বলে উঠল, একটা গান শুনবে ব্লুবার্ড? মিহিরানের মুখে গান শোনার কথা শুনে নীলিমা খুব অবাক হয়ে গেল। ও ভাবতে পারেনি যে এই গোমরা মুখ লোকটা ওকে গান শোনাতে চাইবে। নীলিমার তো সেই বিকেল থেকে মিহিরানের কণ্ঠে গান শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে, কিন্তু তাকে বলার সাহস পায় না। মিহিরানের মুখে গান শোনানোর কথা শুনে ভাবলো এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। নীলিমা গলা খাকারি দিয়ে বলল, ওকে শুনবো, কিন্তু কোনো শর্ত দিতে পারবেন না। মানে আমাকে গান শুনিয়ে আবার উল্টাপাল্টা শর্ত দিয়ে বলবেন না যে গান শুনিয়েছি এখন এই শর্ত মানতে হবে। নীলিমার কথায় মিহিরান হো হো করে হেসে উঠল। তারপর নীলিমার দিকে তাকালো। ভেজা চুল থেকে শ্যাম্পুর সুঘ্রাণ ভেসে আসছে। গোলাপি অধৈর্যকর চুম্বনের মতো টানছে। ধূসর রঙে চোখ জোড়া ড্যাব ড্যাব করে মিহিরানের দিকে তাকিয়ে আছে।
মিহিরান শুকনো ডোক গিলে মুচকি হাসি দিয়ে বলল, তুমি সত্যি একটা লিটল ব্লু বার্ড। মিহিরান গিটারের তারে কম্পন তুলে গান ধরল। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। তাহার কথা বলি, তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে জবা ফুল, সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। মিহিরান পুরো গানটি শেষ করে নীলিমার দিকে তাকিয়ে দেখল নীলিমা ওর দিকে হা করে তাকিয়ে আছে। মিহিরান একটা চুটকি দিয়ে বলল, এ কি ব্লুবার্ড, এমন হা করে তাকিয়ে আছো কেন? মশা ঢুকে যাবে তো। মিহিরানের কথা শুনে নীলিমার ঘোর কাটলো। নীলিমা বলে উঠল, আপনি এত সুন্দর গান করেন। আপনি তো দেখছি রিয়েল সিঙ্গারদের থেকে কোনো অংশে কম না, অসাধারণ গেয়েছেন। গানের ক্ষেত্রে আমি কোনো শত্রুকেও কম্প্রোমাইজ করি না, বাট রিয়েলি ইয়োর ভয়েস ইজ ইউনিক, মাইন্ড ব্লোয়িং। নীলিমার মুখে এত সুন্দর করে প্রশংসা শুনে মিহিরান খুব খুশি হয়ে গেল। এত খুশি মনে হয় সে কখনোই হয়নি। অবশ্য এর আগেও তার গানের ভয়েসের জন্য অনেক প্রশংসা পেয়েছে, কিন্তু প্রিয়তমার মুখে প্রশংসার বাণীগুলো যেন তার শরীরে অন্যরকম শিহরণ জাগিয়ে তুলল। মিহিরান মুচকি হাসি দিয়ে বলল, আরে বাহ, তুমি তো দেখছি দারুণ কমেন্ট করতে পারো। যাক, এতদিনে তোমার মুখ থেকে নিজের একটা গুণের প্রশংসা শুনতে পেরে খুব ভালো লাগলো। অবশেষে তুমি আমার একটা জিনিস তো পছন্দ করলে। তবে তোমার ভয়েস আরও বেশি সুন্দর। তুমি যেভাবে মিষ্টি করে গান গাও, সেভাবে যদি আমার সাথে কথা বলতে তাহলে কতই না ভালো লাগতো। কিন্তু আমার সাথে কথা বলার সময় মনে হয় কণ্ঠনালীতে ফাটা বাঁশ সেটিং করে নাও। বাই দ্য ওয়ে, ইউ লুক বিউটিফুল নাও। রিয়েলি ইউ আর ন্যাচারাল বিউটিফুল ব্লুবার্ড। নীলিমা নিজের রূপের প্রশংসা অনেকবার শুনেছে, এমনকি কলেজে কয়েকটা ছেলে ওকে নিয়ে শায়েরিও লিখেও প্রপোজও করেছে। তবুও নীলিমার কখনো এতটা ভালো লাগেনি যতটা মিহিরান করলে ভালো লাগে। মিহিরান যখন সফট ভয়েসে ওর কাছে এসে ওর প্রশংসা করে, তখন নীলিমার শিরা উপশরে তীব্র কম্পন হতে থাকে। তবে সেটা ভালো লাগার কম্পন। কেন এমন হয় নীলিমা নিজেও জানে না। এই যে ভাবুক রানী, অনেক সময় হয়ে গেছে, আমরা বেলকনিতে বসে আছি। এখন তো তোমার ক্ষুধা লাগার কথা, তাড়াতাড়ি খেয়ে ঘুমাও। আমিও ঘুমিয়ে পড়ব, আগামীকাল সকালে অনেক কাজ করতে হবে। আগামীকাল তো শুক্রবার, তাহলে কি কাজ আছে? এই বলে মিহিরান খাবার আনতে নিচে চলে গেল। নীলিমা বিছানায় বসে রইল। এই বাসায় আসার পর থেকে মিহিরান নীলিমাকে একদিনও ডাইনিং টেবিলে খাবার খেতে নিয়ে যায়নি। সব সময় বিছানায় খাবার দেয়। অবশ্য নীলিমা এতে বেশ কমফোর্টেবল ফিল করে, কারণ নিজের বাসায় থাকাকালীন ও বিছানায় বসেই খেত। ডাইনিং টেবিলে বসে খেতে ওর নাকি বিরক্ত লাগে। নীলিমা ভাবল, হয়তোবা সাইকোটা আমার এই অভ্যাস সম্পর্কে জানে। মিহিরান খাবার নিয়ে এলো। দুজন রাতের খাবার কমপ্লিট করলো। নীলিমা ব্রাশ করে বিছানার এক সাইডে কমফোর্টার গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মিহিরান নীলিমাকে এভাবে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে নিজে ওর পাশে শুয়ে পড়ল। আজ আর কোনো মজা করলো না, কারণ আগামীকাল খুব সকালে উঠতে হবে। পাখির কিচিমিচির সাথে ঘুম ভাঙলো নীলিমার। ঘুম থেকে উঠে দেখলো সকাল 11টা বাজে। নীলিমার চক্ষু তো চড়ক গাছ। এত বেলা পর্যন্ত ও এখনো ঘুমায় না, আর আজ অ্যালার্মও বাজেনি। নীলিমা হাই তুলে বিছানা থেকে উঠতে মিহিরানের সফট ভয়েসে গুড মর্নিং শুনতে পেল। নীলিমা মিহিরানকে দেখে মুচকি হাসি দিয়ে
গুড মর্নিং বলল। কি ঘুমকুমারী, ঘুম হয়েছে? ভালো, কিন্তু আমি এত বেলা পর্যন্ত ঘুমাই না। আজ কিভাবে এতক্ষণ ঘুমালাম বুঝতে পারছি না। বুঝবে কিভাবে? গতকাল রাতে যে তোমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, তাই তো এতক্ষণ ঘুমোলে। নইলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে এক ঝাঁক প্রশ্ন করে আমার মাথা খেয়ে ফেলতে। মিহিরান মনে মনে কথাগুলো বলে মুচকি হাসি দিল। নীলিমাকে বলল, মনে হয় কাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে আর ঠান্ডাও ছিল, তাই তুমি আরাম করে এতক্ষণ ঘুমালে। আচ্ছা, আমি খাবার আনছি, তুমি ফ্রেশ হয়ে নাও, আজ অনেক কাজ আছে। নীলিমা ভুরু কুচকে বলল। গতকাল থেকে শুধু কাজ আর কাজ করছেন। কি কাজ আছে সেটা তো বললেন না। বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। ফ্রেশ হয়ে বেলকুনিতে গিয়ে চুপচাপ বসে থাকো। আজ তুমি বেলকুনিতে ব্রেকফাস্ট করবে। মানে? নীলিমা ভ্রু কুচকে বলল। মিহিরান গম্ভীর কণ্ঠে বলল। মিহিরান নীলিমার কথার জবাব না দিয়ে নিচে চলে গেল। নীলিমা বেচারে আর কি করবে, ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে গেল। দেখলো সেখানে একটি টেবিল আর একটা চেয়ার রাখা। নীলিমা চেয়ারে বসে পড়ল। মিহিরান খাবার এনে সার্ভ করতে করতে বলল, আমি খেয়েছি, তুমি তাড়াতাড়ি খেয়ে দাও, 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটে কিভাবে খাবো? আমি থাই স্যুপ আর স্যান্ডউইচ খেতে নিশ্চয়ই 10 মিনিটের বেশি সময় লাগবে না। নীলিমা আর কথা বাড়ালো না, কারণ ও জানে মিহিরানের কথা না শুনলে আবার একটা উদ্ভট শব্দ দিয়ে বসবে। তাই চুপচাপ খেয়ে নিল। মিহিরান মুচকি হাসি দিয়ে প্লেট আর টি টেবিলটা নিয়ে ব্যালকনির দরজাটা আটকে চলে গেল। মিহিরানের এই কাণ্ডে নীলিমা অবাক হয়ে দরজার কাছে গিয়ে বলল, এ কি, আপনি দরজা আটকালেন কেন? 30 মিনিট ওখানে চেয়ারে বসে থাকবে। এই বলে মিহিরান একটা কালো কাপড় ব্যালকনির থায়ের উপর দিয়ে দিল, যাতে নীলিমাকে দেখা না যায়। তারপর বলল, একটু পর এখানে এই ফার্নিচার নেওয়ার জন্য কিছু লোক আসবে, তুমি একটা কথাও বলবে না। যদি কোনো আওয়াজ শুনি তাহলে ফুল সজ্জাটা এখানেই সেরে ফেলবো। সাইকোটা দেখছি রীতিমতো হুমকি দিচ্ছে। আজ আমি মেয়ে মানুষ বলে কিছু করতে পারছি না। যদি আমি ওই খচ্চর ব্যাটার মতো জিম করতাম তাহলে দেখিয়ে দিতাম এই আফরিন নীলিমা কি জিনিস। আচ্ছা, ফার্নিচারগুলো কেন নিয়ে যাবে? কিছুই তো মাথায় আসছে না। এই খারুসটা কি বাসা চেঞ্জ করে হিমালয় পর্বতে নিয়ে যাবে নাকি? কিন্তু হঠাৎ বাসা কেন চেঞ্জ করবে? রুমের ফার্নিচারগুলো নেওয়া শেষ হলে মিহিরান ব্যালকনির দরজাটা খুলে দিল। নীলিমা তখন মন মরা হয়ে চেয়ারে বসেছিল। মিহিরানকে দেখে মুখ ভেঙচি দিয়ে বলল, বললেই পারতেন বাসা চেঞ্জ করবেন, এত অভিনয় করার কি ছিল? আমি কি বাসা পাল্টানো আটকে রাখতাম? তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। বাসা পাল্টানোর কথা শুনে তুমি আমায় প্রশ্ন করে পাগল করে ফেলতে, তাই বলিনি। আপনি তো এমনিতেই পাগল, নতুন করে আর কি পাগল হবেন? নীলিমা কথাগুলো মনে মনে বলল। তারপর মিহিরানকে জিজ্ঞেস করলো, আচ্ছা, হঠাৎ বাসা চেঞ্জ করবেন কেন? কোনো সমস্যা হয়েছে? মানে কথা নেই বাচ্চা নেই, বাসা চেঞ্জ করবেন, তাও আবার নিজের বাসা। আমরা কি তাহলে ভাড়া বাসায় উঠবো নাকি? নীলিমাকে আর কোনো কথা বলতে না দিয়ে মিহিরান ওর মুখ চেপে ধরে বলল, এই কারণেই গতকাল রাতে তোমাকে কিছু জানাইনি। বক বক করে মাথা খেয়ে ফেলবে, তাই এখন চুপচাপ আমার সাথে আসো। গাড়ি ভর্তি ফার্নিচার অলরেডি নতুন বাসায় চলে গিয়েছে। কথাগুলো বলে মিহিরান চলে গেল। নীলিমা ওর পেছনে চলে গেল। গাড়িতে বসে সিট বেল্ট লাগিয়ে নীলিমা রাস্তার দিকে তাকিয়ে রইল। ও মনে মনে পণ করেছে ভুলেও মিহিরানের দিকে তাকাবে না। মিহিরান গাড়িতে উঠে সিট বেল্টটা লাগিয়ে ড্রাইভ করতে লাগলো। একবার নীলিমার দিকে তাকিয়ে মুচকে হাসলো। বুঝতে পারলো ও রাগ করেছে। নীলিমা একবারও তাকালো না, এক মানে কোলাহলপূর্ণ রাস্তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একতলা বিশিষ্ট একটি বাড়ির সামনে। মিহিরান গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকলো। নীলিমা গাড়ি থেকে নেমে বাড়ির বাহিরটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো। বাড়িটা শহর থেকে কিছুটা দূরে, কোনো কোলাহল নেই। ছোট্ট একটা বাগান আছে, বাগানে হরেক রকমের ফুল গাছ। নীলিমার প্রিয় সূর্যমুখী ফুলও সেখানে স্থান পেয়েছে। নীলিমা ফুলগুলো দেখে খুব খুশি হয়ে গেল। ভাবলো, এই সাইকোটা কি এই বাড়িটা নতুন কিনেছে নাকি
ভাড়া নিয়েছে। ধুর, আমি এসব কি ভাবছি। ভাড়া নিক বা কিনুক তাতে আমার কি, আমি এখানে থাকবোই বা কতদিন। সুযোগ বুঝে ঠিক পালাবো, ততদিন এই ফুল গাছগুলোর খুব যত্ন নিব। আচ্ছা, সাইকোটা এই গাছগুলো লাগাতে বলেছে নাকি বাড়ির মালিক নিজে লাগিয়েছে? তবে সব ফুলগুলোই আমার খুব প্রিয়। বুড়ো হয় তাহলে দাদু বলে ডাকবো, আর যদি ইয়াং হয় তাহলে আঙ্কেল বলে ডাকবো। নিশ্চয়ই বাড়ির মালিকের মনটা আমার মনের মতো পরিষ্কার। ওই গম্ভীর সাইকোর সাথে তো আর কথা বলতে পারি না। বাড়িওয়ালার সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, তবে পাগলটা অফিসে যাওয়ার পর।